সো পরের স্লাইডে চলে যায়, আমাদের দেখি পরে কি ওয়েট করতেছে আমাদের জন্য। পরে যেটা আছে সেটা হচ্ছে আবিষ্কারক কি আছে। সো আমরা সেই আবিষ্কারক গুলো এখনো পড়তে আসছি। এখন যেটা আছে সেটা হচ্ছে আণুবীক্ষণিক যন্ত্র। আণুবীক্ষণিক যন্ত্র মানে হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে একটু বড় করে দেখতে পারি, অর্থাৎ কাছের ক্ষুদ্র জিনিসটাকে বড় করে দেখতে পারি। এটার আবিষ্কর্তা বলা হয় আণুবীক্ষণিক, এর আবিষ্কর্তা বলা হয় লিওয়েনহুককে। অ্যাকচুয়ালি কি লিওয়েনহুক আণুবীক্ষণিক যন্ত্রের আবিষ্কর্তা, কিন্তু লিওয়েনহুক না, এটা হচ্ছে গ্যালিলিও। সুন্দর করে মনে রাখেন, গ্যালিলিও। আর লিওয়েনহুক হচ্ছে ব্যাকটেরিয়ার আবিষ্কর্তা বা প্যাথোলজি, যে অণুজীব বিজ্ঞান আছে তার যে সাইট আছে সেটার মাইক্রোবায়োলজির জনক অবশ্য বলা হয় লুই পাস্তুরকে। মাইক্রোবায়োলজি অর্থাৎ অণুজীব বিজ্ঞানের জনক বলা হয় লুই পাস্তুরকে। আর ব্যাকটেরিয়ার আবিষ্কর্তা হচ্ছে লিওয়েনহুক। সো সুন্দর করে মনে রাখবেন, আণুবীক্ষণিক যন্ত্র বা দূরবীক্ষণিক যন্ত্র এই দুইটারই আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। ফাদার অফ দা, মানে সকল বিজ্ঞানীদের বাপ বলা হয় গ্যালিলিওকে। সুন্দর করে মনে রাখেন। উড়োজাহাজ, উড়োজাহাজের আবিষ্কর্তা বলা হয় আরভিল রাইট এবং উইলিয়াম রাইট, মানে দুই ভাই ছিল, দুইজনে মিলে একসাথে আবিষ্কার করছে। এরপর আছে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। আপেক্ষিক তত্ত্ব, এটার আবিষ্কর্তা বলা হয় আইনস্টাইনকে। আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব, এই কারণে কিন্তু তিনি নোবেল পুরস্কার পাননি। আইনস্টাইন কিন্তু অত্যন্ত বিখ্যাত একজন বিজ্ঞানী। আমরা কিন্তু ছোটবেলায় সবাই এইম দেখি যে আমি আইনস্টাইন হবো, আইনস্টাইন হবো। আমি সবাইরে বলি এখনো পর্যন্ত বিজ্ঞানের মাত্র 4% জিনিস আছে এই আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও এসে আবিষ্কার করছে। এখনো 96% জিনিসই অজানা থেকে গেছে। ভাই আপনার আইনস্টাইন গ্যালিলিও হওয়া লাগবে না, আপনি হন। মাত্র 1% জিনিস মানুষকে জানাই দেন, নোবেল পুরস্কার আপনার আনতে যাইতে হবে না, নোবেল পুরস্কার ট্র্যাকে ভরে আমরাই বাসায় পাঠাই দিব যে ভাইয়ের বাচ্চে নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আইনস্টাইন তিনি কিন্তু অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন, এবং আইনস্টাইন কিন্তু আমরা সবাই জানি সে হচ্ছে আপেক্ষিক তত্ত্বের জন্য আছে বহুল আলোচিত E=mc², এই সূত্রের জন্য তিনি বিখ্যাত। তবে এই বিখ্যাত সূত্রটা দেওয়ার পরেও তিনি কিন্তু আপেক্ষিক তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পাননি। তিনি নোবেল পুরস্কার পাইছিলেন ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য। সুন্দর করে মাথার মধ্যে এটা লিখে দিয়েন। আপেক্ষিক তত্ত্বটা আসলে তিনি প্রমাণ করতে পারেনি। আর নোবেলের একটা কথা আছে, নোবেল পাইতে গেলে আপনাকে কিন্তু এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ ওইটা কি, ওইটা যে আসলে আছে এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে হবে। যার কারণে আইনস্টাইন কিন্তু নোবেল পুরস্কার পাইছিলেন না আপেক্ষিক তত্ত্বের জন্য। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে নিউটন বোমা। নিউটন বোমার আবিষ্কর্তা বলা হয় স্যামুয়েল টি কোহেনকে। সুন্দর করে মনে রাখতে হবে, নিউটন বোমার আবিষ্কর্তা স্যামুয়েল টি কোহেন। হাইড্রোজেন বোমা, এটার আবিষ্কর্তা হচ্ছে এডওয়ার্ড টেলর। পারমাণবিক বোমা রবার্ট ওপেনহাইমার। এটা সুন্দর করে মনে রাখবেন। এবং পারমাণবিক বোমা এটা কিন্তু প্রথম নিক্ষেপ করা হয়েছিল 1945 সালে। আমরা জানি 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই দুইটা জায়গায় হচ্ছে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। সেটা করছিল কিন্তু রবার্ট ওপেনহাইমার এর আবিষ্কার করা পারমাণবিক বোমা। ওকে, মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষ বল, এটার আবিষ্কর্তা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। ওই যে মাথায় আপেল পড়ছিল, আপেল পড়ার পরে তারপরে সে কেমনে কেমনে যেন তার মনের মধ্যে কি আসছে, আর আইসা সুন্দর করে সূত্র আবিষ্কার করছে, যার কারণে আমরা এখন প্যারা খাই, এত পড়াশোনা করতে হয়। তো আমরা মাঝে মাঝে অনেকে কিভাবে, আমার ভাই বোনরা অনেকে ভাবে কি যে যাই আমি নিউটন কি হয়েছে, নিউটন একটা আপেল পড়ছে তাই যদি এত কিছু আবিষ্কার করতে পারে, সো আমার মাথার পরে যদি বেল পড়ে, আমার মাথার পরে যদি তাল পড়ে, তো তাহলে আমি কি না আবিষ্কার করতে পারবো। সো একজন কি করছে, সুন্দর করে যায় বেল তলায় বসে রয়েছে বা তাল তলায় যে বসে রয়েছে, পরে একটা তাল বা বেল পড়ছে, বেল পড়ার পরে সে এখন হাসপাতালে ভর্তি। তার এখন আর স্যার নিউটন আর আসছে নিউটন আর স্বাদ নাই। ওকে, রেল ইঞ্জিন, বর্তমানে আমরা কি সুন্দর রেল চলছে রেল চলছে স্লোগান আমরা যাই, এই রেল ইঞ্জিন কিন্তু আবিষ্কার একদিন দুই দিনই হয়নি। সর্বশেষ রেল ইঞ্জিনটা আবিষ্কার করছে স্টিফেনসন। ঠিক আছে, এটা মনে রাখবেন সুন্দর করে। ওকে, সো পরে এসে চলে যাই, দেখি এরপরে কি আছে। সেটা হলো যে বসন্তের টিকা। গুটি বসন্ত একসময় কিন্তু খুব ভয়ঙ্কর একটা রোগ ছিল। এই গুটি বসন্তের টিকা সর্বপ্রথম 1796 সালে অ্যাডল্ট জেনার, এই ব্যক্তিটা অ্যাডল্ট জেনার 1796 সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। সুন্দর করে মনে রাখবেন। সো গুটি বসন্ত একসময় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছিল। তখনকালীন সময়ে যদি কারোর গুটি বসন্ত হতো, তাহলে দেখা যাইতো যে আগামী 2-5-4 গ্রাম একেবারে মানুষ মধ্যে ছাপ হয়ে যাইতো, কারণ ওই সময় আসলে এত বেশি সচেতনতা ছিল না। সো কারোর যদি সমস্যা হতো, তারে দেখা যাচ্ছে বাসা থেকে 5-6 কিলোমিটার দূরে এক জায়গায় নিয়ে যায় জীবন্ত পুঁতে ফেলা হতো, যে ওই রোগ যেন অন্য কারো ছুঁতে না পারে। সো গুটি বসন্তের টিকা আবিষ্কার করছিল অ্যাডল্ট জিনার 1796 সালে। এরপরে জীবাণু তত্ত্ব, আমি বললাম না মাইক্রোবায়োলজি, অর্থাৎ
জীবাণু তত্ত্ব। মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে ছোট, আর বায়োলজি মানে হচ্ছে ছোটদের বায়োলজি। তারপরে কি বলে জীবাণু তত্ত্ব, এটার আবিষ্কর্তা বলা হয় লুই পাস্তুরকে। ম্যালেরিয়ার জীবাণু, এটা আবিষ্কার করেন চার্লস ল্যাভেরন। সুন্দর করে মনে রাখতে হবে, ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কর্তা চার্লস ল্যাভেরন। রেডিও, এটার আবিষ্কর্তা অ্যাকচুয়ালি বেতার যন্ত্র, এটার আবিষ্কর্তা হচ্ছে আমরা জানি আমাদের স্যার জীবন জগদীশ স্যার জগদীশ। সো আমরা সবাই এটা জানি, সো তিনি হচ্ছে আবিষ্কর্তা, বাট অ্যাকচুয়ালি তাকে কিন্তু এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই বা তার মূল্যায়ন করা হয় নাই, কারণ সে হচ্ছে একজন ভারতীয়, সে কিন্তু ছিলেন না। সে কিন্তু যদি ইউরোপের হইতো তাহলে কিন্তু এইসব বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পেয়ে যেত। সো রেডিওর প্রবর্তক বলা হয় জি মার্কনিকে। জি মার্কনিকে বলা হয় রেডিওর আবিষ্কর্তা। এরপর আছে থার্মোমিটার। থার্মোমিটার যেটা দিয়ে কি করা হয়, থার্মোমিটার দিয়ে বেসিক্যালি হচ্ছে তাপমাত্রা মাপা হয়। থার্মোমিটার এটা দিয়ে তাপমাত্রা মাপা হয়। মানব শরীরের আদর্শ তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো থার্মোমিটার বেসিক্যালি হচ্ছে তাপমাত্রা মাপা হয়। আর যদি কেউ প্রশ্ন করে ভাইয়া তাপ মাপা হয় কি দিয়ে, সুন্দর করে মনে রাখবেন ক্যালোরিমিটার দিয়ে হচ্ছে তাপ মাপা হয়। ক্যালোরিমিটার দিয়ে হচ্ছে তাপ মাপা হয়। আর একটা জিনিস এখান থেকে একটু পড়াই ফেলি, সেটা হচ্ছে 1 ক্যালোরি। এই কথাটা যদি কেউ বলে 1 ক্যালোরি সমান সমান কত জুল, তাহলে সেটা হবে 4.2 জুল। আর 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। সো থার্মোমিটার হচ্ছে তাপমাত্রার একক। এখন একটা জিনিস মনে রাখবেন, থার্মোমিটারের কয়েকটা টাইপ আছে। এখানে যেমন আছে সেলসিয়াস স্কেল, ঠিক একইভাবে আছে ফারেনহাইট স্কেল, এবং সেই সঙ্গে সঙ্গে আছে কেলভিন স্কেল। সো 3টা 4টা কেন, অনেকগুলো আমি বলতে পারি। ফারেনহাইট স্কেল, এবং 3 নাম্বার আছে সেলসিয়াস, এরপর কেলভিন স্কেল, আরো অনেকগুলো আছে, রোমার স্কেল আছে। তো এই এতগুলো স্কেল আমরা যাবো না। সেলসিয়াস স্কেল এখানে সাধারণত হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট আর ঊর্ধ্ব হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের ক্ষেত্রে আছে 273 থেকে শুরু হয়, কেলভিন থেকে শুরু হয়, আর 373 কেলভিনে যে শেষ হয়। এটা সুন্দর করে একটু জাস্ট মনে রাখেন এগুলো আসে। সো তাই জন্য আমরা যেটা বলতেছিলাম যে এই যে থার্মোমিটার, এটার বা সেলসিয়াস স্কেল, এটার আবিষ্কর্তা হচ্ছে গ্যালিলিও। সেলসিয়াস স্কেল আবিষ্কার করছে সেলসিয়াস, ফারেনহাইট স্কেল ফারেনহাইট, কেলভিন স্কেল কেলভিন। সো থার্মোমিটার এটার আবিষ্কর্তা বলা হয় কাকে, তাইলে গ্যালিলিওকে। সুন্দর করে মনে রাখেন, গ্যালিলিও হচ্ছে কি থার্মোমিটারের আবিষ্কর্তা। ওকে, সো পরে চলে যায়, আমরা পরে কি আছে দেখি। পরে আছে বাষ্প ইঞ্জিন, এটার আবিষ্কর্তা বলা হয় জেমস ওয়াটকে। ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন লিভেন হুক। ডিনামাইট আবিষ্কার করছেন আলফ্রেড নোবেল। এই যে নোবেল দেখতেছেন, এইখান থেকে মূলত আসছে এই ব্যক্তি আছে নোবেল পুরস্কারের প্রবর্তক। এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তি আছে নোবেল পুরস্কারের প্রবর্তক। নোবেল দেওয়া হয় 1901 সাল থেকে। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো ডিনামাইট, বর্তমানে যত বিস্ফোরণ বা যত যে ঝামেলা, যুদ্ধ বিগ্রহ, সবকিছুর মূলে কিন্তু রয়েছে এই যে ডিনামাইট। তো ডিনামাইট যেটা আবিষ্কার করছিল আলফ্রেড নোবেল, তো আবিষ্কার করার পর তিনি কিন্তু ডিনামাইট থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু তিনি উপার্জন করছেন। তো উপার্জন করার পর তিনি দেখলেন আমি যে একটা ধ্বংসলীলার একটা আবিষ্কার করে ফেলছি, সো এখন আমি মানব জাতির জন্য কিছু একটা করি। তো তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই পৃথিবীতে যারা বিজ্ঞানের জন্য কাজ করবে বা বিজ্ঞানের জন্য অনেক কিছু করবে, তাদের জন্য আমি একটা কাজ করব, তাদেরকে আমি পুরস্কার দিব। তারপরে তিনি হচ্ছে এই যে নোবেল পুরস্কার সেটা প্রবর্তন করেন। আলফ্রেড নোবেল ছিলেন হচ্ছেন একজন সুইডেনের নাগরিক। সো সুইডেন এর নাগরিক ছিলেন। সো সেখান থেকে নোবেল পুরস্কারও কিন্তু মানে যে দায়িত্বটা সেটা কিন্তু পালন করে সুইডেন সরকার। সো এনে মনে রাখেন। রেডিয়াম আবিষ্কার করছেন মাদাম কুরি, এবং তার স্বামীর নাম ছিল পিয়ারে কুরি। খুব অল্প কিছু মানুষ আছে যারা 2বার নোবেল পুরস্কার পাইছেন। এই নোবেল পুরস্কার পাওয়ার মধ্যে মাদাম কুরি হচ্ছে এমন একটা মহিলা যে একবার না 2বার তিনি নোবেল পুরস্কার পাইছেন, এবং শুধুমাত্র একটা সাবজেক্টে না 2টা সাবজেক্টে পাইছেন। রসায়নও পাইছেন এবং পদার্থবিজ্ঞান, 2টা সাইডেই তিনি কিন্তু নোবেল পুরস্কার পাইছেন। মানে দেখেন কতটা মেধাবী হতে পারে। পদার্থবিজ্ঞান 2টাতে পেয়েছেন, এবং তিনি কতটা মেধাবী একটু চিন্তা করে দেখেন, যে শুধুমাত্র একটাতে না 2টাতে পাইছে, এবং 2টা সাবজেক্টে আলাদা আলাদা 2টা সাবজেক্টে পাইছে, একটা রসায়নে আর একটা পদার্থবিজ্ঞানে।
সো এরপর আছে যক্ষ্মার জীবাণু। যক্ষ্মার জীবাণু আমরা জানি যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথাটাই কিন্তু এখন আর কোনো ভিত্তি নাই। ওয়ান্স আপন এ টাইম আমাদের দেশে যক্ষ্মা হইলে তার আর কোনো রক্ষা ছিল না, যক্ষ্মা হলে সে কিন্তু শেষ। তো যক্ষ্মার জীবাণু এটার আবিষ্কর্তা হচ্ছে রবার্ট কস। রবার্ট কস সর্বপ্রথম যক্ষ্মার যে জীবাণু সেটা আবিষ্কার করছিলেন। এবং যক্ষ্মার ক্ষেত্রে একটু মনে রাখবেন, যক্ষ্মার যে জীবাণু আছে তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা হচ্ছে যক্ষ্মার জীবাণুর নাম, এবং এই জীবাণুর আক্রমণের ফলে সাধারণত হচ্ছে যক্ষ্মা হয়ে থাকে। ওকে, এরপর হচ্ছে জলতাঙ্ক প্রতিষেধক আবিষ্কার করছে হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর না, পাস্তুর হবে, লুই পাস্তুর। তিনি হচ্ছে জলতাঙ্ক। লুই পাস্তুর, দুই না, লুই পাস্তুর এই ব্যক্তিটা তিনি হচ্ছে জলতাঙ্কের যে টিকা সেটাও আবিষ্কার করছেন। জলতাঙ্ক মূলত হয়ে থাকে হচ্ছে কুকুর কামড়াইলে। তো কুকুর যখন কামড়ায় তখন আছে জলতাঙ্ক হয়। এই জলতাঙ্কের যে টিকা সেটাও কিন্তু আবিষ্কার করছেন লুই পাস্তুর। ওকে, এরপর চলে যাচ্ছে, এরপর আছে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তার কিছু চিকিৎসা। তো গুটি বসন্ত রোগটি পৃথিবী হতে নির্মূল হয়েছে। পৃথিবী হতে একটা মাত্র রোগ, মানুষের যে রোগ আছে অনেকগুলা, তার মধ্যে একটা মাত্র আছে মানুষের রোগ। মানুষের রোগ, অন্য পশু পাখিদেরও আছে, বাট মানুষের রোগ একটা মাত্র রোগ আছে যেটা পৃথিবী থেকে নির্মূল হয়েছে। অর্থাৎ পৃথিবীতে এখন আপনি আর এটার অস্তিত্ব খুঁজে পাবেন না। সেই রোগটার নাম হচ্ছে গুটি বসন্ত রোগ। এটা পৃথিবী থেকে নির্মূল হয়েছে। পোলিও টিকার আবিষ্কর্তা হচ্ছে জোনাস সাল্ক। এটা একটু মনে রাখেন, পোলিও টিকা এটার আবিষ্কর্তা বলা হয় জোনাস সাল্ককে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিশ্বে প্রথম বার্ড ফ্লু এর অস্তিত্ব পাওয়া গেছিল হংকং এ। বার্ড ফ্লু যেটা আছে পশু পাখিদের হয় এবং মারা যায়, তো বার্ড ফ্লু এর আবিষ্কর্তা বা এটা সর্বপ্রথম অস্তিত্ব পাওয়া যায় কোথায়? হংকং এ। ওকে, পরে আমাদের আছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস, তো নিপা ভাইরাস এটাকে বলা হচ্ছে নেকে ফাইলাইটিস বা মস্তিষ্কের প্রদাহ। এই যে ফালাইটিস নেকে ফালাইটিস, এই ফালাইটিস মানে হচ্ছে মস্তিষ্ক। তো এখান থেকে নেকে ফালাইটিস তার মানে হচ্ছে মস্তিষ্কের প্রদাহ। এটা হচ্ছে মস্তিষ্কের প্রদাহ রোগের একটি কারণ, মানে এই যে মস্তিষ্কের মধ্যে আসলে সমস্যা হয় এটা হচ্ছে এটা রোগের কারণ। নিপা একটি প্রাণঘাতী ভাইরাস যার বাহক হচ্ছে বাদুড়। এটা সুন্দর করে মনে রাখবেন, নিপা হচ্ছে একটা প্রাণঘাতী ভাইরাস যার বাহক হচ্ছে বাদুড়। তো আমরা অনেকে সুন্দর করে গ্রাম এলাকায় স্পেশালি দেখা যায়, এখন অবশ্য সেটা অনেক কমে গেছে, বাট গ্রাম এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে খেজুর থাকার কারণে, স্পেশালি খুলনা, যশোর ওই এলাকাগুলা বা ঝিনাইদহ, মাগুরা ওই এলাকাগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর থাকার কারণে ওইখানে কিন্তু খেজুর গুড় হয়। তো খেজুরের যে রস আছে রাতের বেলা আসছে পেতে থোয়া আসে, মানে বিকাল বেলার দিকে পেতে থোয়া আসে সুন্দর করে, ওইখানে কিন্তু রস জমে। আর বাদুর কিন্তু রস খাইতে খুব পছন্দ করে। সো বাদুর যখন আসছে রসের মধ্যে আসে বা রস খাইতে আসে, সো ওই রসে কিন্তু সে কিছু ভাইরাস দিয়ে যায়। কোন ভাইরাস? সেটা নিপা ভাইরাসটা কিন্তু সে ওইখানে দিয়ে যায়। পরের দিন সকালে আমাদের ছেলেপেলে গুলা কি করে, বা আমাদের যে লোকেরা আছে সাধারণ জনগণ, সেটা আয়না কাঁচা রস উদামসে খাওয়া শুরু করে। তো উদামসে যখন খায় কাঁচা রস, তখন কিন্তু আসছে এই বিপদটা ঘটায়। এই যে মস্তিষ্কের সেই প্রদাহ তার কিন্তু ঘটে যাবে। কারণ কি, ওই কাঁচা রস খাওয়ার ফলে নিপা ভাইরাস তার শরীরে ইনটেক হবে। আর শরীরে যদি একবার ইনটেক হয়, তো শরীরে তো আর সে ছাড়া দিবে না। শরীরে কি সে ছাড়া দিবে না, শরীরে পরাজিত করে সে কিন্তু আক্রমণ করতেই থাকবে। সো এই জন্য কাঁচা খেজুর রস খাওয়া কখনোই কিন্তু ঠিক না। সুন্দর করে মনে রাখেন, এটা জীবন ঘন একটা শিক্ষা আর কি। সো পরবর্তীতে চলে যায়, সেটা হচ্ছে ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাস হচ্ছে এটা হচ্ছে ইবোলা নদী নামক একটা নদী আছে আফ্রিকার যে কঙ্গো এই কঙ্গে ইবোলা নামক একটা নদী আছে আফ্রিকার জায়ারে। এটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল 1976 সালে। তবে এটা কিন্তু রিসেন্টলি 2014 সালে এটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছিল। তো ইবোলা নামক একটা নদী আছে, সেই নদীর নাম অনুসারে আসলে এই ভাইরাসটার নামকরণ করা হয়েছে ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে শরীর আসছে বিচূর্ণ হয়ে বা ফেটে যায়, শরীর ফেটে যায়, রক্ত বের হয়। এটা মনে রাখেন, শরীর ফেটে রক্ত বের হয়, এটা মনে রাখেন, রক্ত বের হয়, শরীর ফেটে রক্ত বের হয়। এবং এটা 2014 সালের মার্চ মাসে পশ্চিম আফ্রিকার দেশগুলোয় মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এবং এটাকে প্রতিরোধ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকা অনেক স্বাস্থ্যকর্মী পাঠায়, কিন্তু অনেকেই যেত এখানে ভয় পায়।
কারণ এটা কি হয় যে শরীর পেটে, আপনি দেখতেছেন আপনার সামনে শরীর পেটে হাজার হাজার মানুষের রক্ত বের হচ্ছে, যেটা কিন্তু খুবই ভয়ানক একটা দৃশ্য। সো আমাদের যেটা আছে ইবোলা ভাইরাসে কিন্তু কি হয়, রক্ত শরীর ফেটে রক্ত বের হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিকা ভাইরাস। জিকা ভাইরাস হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, পৃথিবীর যত রোগ ব্যাধি আছে সবই কিন্তু আগত হয়েছে আফ্রিকা থেকে। সো ঠিক একইভাবে 1947 সালে আফ্রিকার দেশ উগান্ডার জিকা বনে বানর প্রজাতির মধ্যে সর্বপ্রথম এই যে ভাইরাস এইটা শনাক্ত করা হয়, জিকা ভাইরাসটা শনাক্তকরণ করা হয়। মানুষের মধ্যে ভাইরাস প্রথম শনাক্তকরণ করা হয়েছিল 1968 সালে নাইজেরিয়ায়। তো জিকা ভাইরাসটাও কিন্তু আফ্রিকা থেকেই আসছে। ওকে, সো পরবর্তীতে যাই, সেটা হচ্ছে এইডস। এইডস ভাই, এইডস শব্দের অর্থ কি এটা জানতে হবে। এইডস শব্দের অর্থ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনে ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস এটা একটা ভাইরাস গঠিত রোগ, এবং এটার যে ভাইরাস আছে তার নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস। হিউম্যান ইমিউনো ভাইরাস হচ্ছে এইডস এর যে ভাইরাস আছে তার নাম। এইডস এর ভাইরাস সর্বপ্রথম শনাক্তকরণ করা হয় 1986 সালে। 1981 সালে এটা আবিষ্কৃত হয়। 1908 সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল 1981 সালে। কিন্তু এইডস এর ক্ষেত্রে কিছু বিষয় আছে। এইডস এইচআইভি এই ভাইরাসটা আসলে ছিল হচ্ছে বানরের একটা ভাইরাস। তো এটা এর পোষক চেঞ্জ করছে, অর্থাৎ রেসিস্টেন্স চেঞ্জ করছে, বানর থেকে মানুষে সে কনভার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে কিছু বিষয় আছে। সর্বপ্রথম যে বিষয়টা আছে, যে ব্যক্তির শরীরে আসলে এইডসটা সর্বপ্রথম ধরা খাইছিল, ওই ব্যক্তিটা আফ্রিকাতে গেছিল এবং ওইখানে যে সে বানরের মাংস খাইছিল। সো বানরের যখন মাংস খাইছে তাহলে কি হবে, এই এইচআইভি ওই মানুষের শরীরে ঢুকে গেছে, মানুষের শরীরে ঢুকে গেছে, এবং ঢুকে যাওয়ার পর ওইখানে কিন্তু লং টার্ম এইচআইভি কিন্তু লক্ষণ প্রকাশ করতে কিন্তু সময় নাই, এবং লং টার্ম বেশ কিছু সময়কাল পরে তারা কিন্তু লক্ষণ প্রকাশ করে। এর মধ্যে সে যত মানুষের সঙ্গে শারীরিক মিলন বা বিভিন্ন ধরনের কাজ করছে, করার ফলে বা রক্ত ব্লাড দিছে, বা একটা মা সে সন্তান প্রস্রাব করছে, তার যে বুকের দুধ খাইছে, ইত্যাদি ইত্যাদি কারণে এইডস কিন্তু বিপুল পরিমাণে ছড়ায় যায়, এবং পৃথিবীতে এটা কিন্তু এখন একটা ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে, এবং এইডস এর এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হয়নি। তো এটাকে কিন্তু অনেকটা সেক্সুয়াল ডিসঅর্ডারও বলা হয়ে থাকে, সেক্সুয়াল ডিজিজও বলা হয়ে থাকে। সো বিশ্বে প্রথম এইডস রোগী শনাক্তকরণ করা হয়েছিল 5 জুন 1981 সালে যুক্তরাষ্ট্রের লস এজেন্সে সর্বপ্রথম হচ্ছে এইডস রোগী আবিষ্কার করা হয় 1981 সালে। সো ঠিক এইডস এর মতো আরেকটা যে ভাইরাস আমরা জানি সেটা হলো যে কোভিড-19 বা করোনা ভাইরাস। আমরা সবাই জেনে থাকি করোনা ভাইরাস। করোনা ভাইরাস এই নামটা আমরা শুনে থাকি, যেটাকে বলা হয়েছে সার্স, সার্স 2। এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসও কিন্তু বলা হয়ে থাকে এটা ছিল হচ্ছে সাপের শরীরের একটা ভাইরাস, সাপ বা স্নেক। আর একটা প্রশ্ন আমি একটু জিজ্ঞেস করি, সেটা হলো, জিজ্ঞেস বলতে আমি বলেও দিব, সেটা হচ্ছে সাপ আসলে কিসের মাধ্যমে শোনে? একটু সুন্দর করে মনে রাখবেন, সাপের কিন্তু চোখ এবং কান দুইটাই কিন্তু নাই। সাপ এটার কিন্তু কান এবং চোখ দুইটাই কিন্তু নাই। স্নেক এটার কিন্তু কান এবং নাক মানে দুইটাই কিন্তু নাই। সাপ কিন্তু শুনতে পায় জিহুবার মাধ্যমে, মনে রেখেন, সাপ শুনতে পায় জিহুবা এর মাধ্যমে। জিহুবা দিয়ে সে শুনতে পায় যে আসলে কেউ কিছু বলতেছে কিনা, বা আশেপাশে কিছু নড়তেছে কিনা, আশেপাশে শিকার আসে কিনা, এইসব সে জিহুবা দিয়ে শুনতে পায়। ওকে, সো স্টার 2 এটা ছিল হচ্ছে সাপের একটা ভাইরাস। পরবর্তীকালে চীন দেশগুলাতে নাকি ওইখানে প্রচুর পরিমাণে আসে সাপকে কিন্তু খাওয়া হয়। ওইখানে কি করে, সাপ ধরে ধরে খায়। এখন সাপ ধরে ধরে খাইলা, ওই যে বললাম না বানর থেকে যেমন এইচআইভি ঢুকছে, ঠিক একইভাবে সাপ থেকেও করোনা ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করছে, এবং পরবর্তীকালে মানুষের ইমিউন সিস্টেমকে যখন হচ্ছে পরাজিত করছে, তখন আসছে এই যে মহামারী আকারে চারিদিকে কিন্তু ছড়াই গেছে। ওকে, সো যাই হোক, এইচআইভি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা চলে যাই, দেখি আমাদের পরে কি ওয়েট করতেছে। পরে আছে আমাদের আরো কিছু বিবিধ বিষয় আছে, সেটা হলো ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত যে চিকিৎসা পদ্ধতি। বর্তমানে এটা খুব প্রচলিত হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে সাধারণত চিকিৎসা দেওয়া হয়, ঘরে বসে চিকিৎসা নেওয়া যায়, যেটাকে বলা হয় টেলিমেডিসিন। এখানে আপনি একটা নির্দিষ্ট ফিস দিয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবেন যে আমার এই সমস্যা, আমি কি করতে পারি। তো এই প্রযুক্তিটা হচ্ছে টেলিমেডিসিন। নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তামাকে বিষাক্ত নিকোটিন থাকে, সো এটা একটু মনে রাখেন, তামাকে বিষাক্ত নিকোটিন থাকে। সো একটা তামাকের যে, তামাক বলতে আসলে একটু বলে রাখি, সিগারেটের কথা একটু বলতে হয়। সিগারেটের যে শলাকা আছে, তার মানে একটা সিগারেটের শলাকাতে
একটা সিগারেটের শলাকা, এই শলাকাতে প্রায় 4000 ধরনের রাসায়নিক পদার্থ থাকে। 4000 ধরনের রাসায়নিক পদার্থ থাকে, মনে রাখবেন 4000 ধরনের রাসায়নিক পদার্থ থাকে। আর সিগারেট খাওয়ার পর যে ধোঁয়া হয়ে থাকে, ধোঁয়া, এই যে ধোঁয়াটা হয়ে থাকে, এই ধোঁয়াতে প্রায় 500 ধরনের রাসায়নিক পদার্থ থাকে। ধোঁয়াতে থাকে 500 ধরনের রাসায়নিক পদার্থ, আর যে সিগারেট থাকে তাতে থাকে আসছে 4000 ধরনের। 4000 থাকে আছে একটা সিগারেটের শলাকা, এরকম সিগারেটের যে শলাকা আছে ওইখানে থাকে। আর 500 থাকে কোথায়? ধোঁয়াতে। অর্থাৎ যে চারপাশে যদি আমরা অধিকাংশ মানুষজন, বাংলাদেশের স্পেশালি অধিকাংশ মানুষই হচ্ছে স্মোক অনেক কম করে, বাট সেই সঙ্গে সেকেন্ড মানে স্মোকার আছে, সেকেন্ড চেইন স্মোকার আছে, অর্থাৎ হচ্ছে আরেকজন স্মোক করতেছে কিন্তু তার ফল আমি ভোগ করতেছি। এটা কি হবে? এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকার। সো এরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক অনেক। সো এটা একটু মনে রাখবেন। এরপরে যাক আমরা পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে নিকোটিন থাকে হচ্ছে তামাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পেনিসিলিন, যে অ্যান্টিবায়োটিক, সেটা আবিষ্কার করছিলেন কে? অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, এটা আবিষ্কার করছিল হচ্ছে ছত্রাক থেকে। পেনিসিলিন কিন্তু আবিষ্কার করা হয় মূলত ছত্রাক থেকে, এটা মনে রাখবেন। আবিষ্কার করছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। এবং আমরা কিন্তু এখন অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু আসলে জীবন চলে না, এমন একটা অবস্থা হয়েছে। এরপর আছে চাতে পাওয়া যাচ্ছে ট্যানিক অ্যাসিড, এটা একটু মনে রাখেন। চাতে পাওয়া যায় ট্যানিক অ্যাসিড, এটা সুন্দর করে মনে রাখতে হবে। যদি বলি ভাই তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড। তেঁতুল আছে টার্টারিক অ্যাসিড, মনে রাখতে হবে টার্টারিক অ্যাসিড। যদি বলি আপেলে কোন অ্যাসিড পাবেন? আপেলে পাবেন আছে ম্যালিক অ্যাসিড। সো এই অ্যাসিড গুলা কিন্তু গুরুত্বপূর্ণ, সো এটা একটু মনে রাখবেন। ওকে, সো পরবর্তীতে চলে যাই, দেখি কি ওয়েট করতেছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরো কিছু আবিষ্কারক। এর মধ্যে কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে চার্লস ব্যাবেজ। টেলিভিশন, এটার আবিষ্কর্তা বলা হয় জন বিয়াল্টকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জন বিয়াল্ট, তিনি হচ্ছে টেলিভিশনের আবিষ্কারক। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়েছিল আমি বলে দিচ্ছি 1980 সালে। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়েছিল 1980 সালে। আর বিটিভির যাত্রা, আমাদের যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি বলে, বিটিভির যাত্রা হয়েছিল 1964 সালে। এটা মনে রাখেন, 1964 সালে বিটিভির যাত্রা হয়। ওকে, এরপর আছে টেলিফোন আসছে কি? এখন তো মোবাইল ফোন হয়ে গেছে। মোবাইল ফোন মানে তো আমরা সবাই জানি। আর টেলিফোন হচ্ছে ল্যান্ডলাইন যে ফোনটা আছে ওইটাকে বলে টেলিফোন। টেলিফোনের আবিষ্কর্তা বলা হয় গ্রাহাম বেলকে। এটা মনে রাখেন, গ্রাহাম বেল হচ্ছে টেলিফোনের আবিষ্কর্তা। রেডিওর অবশ্য এখন আর প্রচলন নাই, বাট রেডিও এটার কিন্তু আবিষ্কর্তা বলা হয় জি মার্কনিকে। তবে আসলে স্যার জগদীশ চন্দ্র বসু, এই যে স্যার জগদীশ চন্দ্র বসু, তিনি কিন্তু আসলে ছিলেন হচ্ছে রেডিওর মূল আবিষ্কর্তা। বাট যেহেতু আমি আগেও বলছি, তিনি হচ্ছেন ইউরোপে যদি জন্মগ্রহণ করতেন তাহলে হয়তো এই স্বীকৃতিটা তাকেই দিত। কিন্তু যেহেতু তিনি ইউরোপে জন্মগ্রহণ করেননি, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন, তাও কোথায়? বাংলাদেশের যে বিক্রমপুর খ্যাত কোনটা? সেটা মুন্সিগঞ্জ। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার আছে না, তেমন আর কি, বিক্রমপুর মুন্সিগঞ্জ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমি কিন্তু পড়ে ফেলতেছি, সেটা হচ্ছে মুন্সিগঞ্জের আদি নাম কি? মুন্সিগঞ্জের কিন্তু আদি নাম বিক্রমপুর। পয়েন্টটা একটু মনে রাখেন, মুন্সিগঞ্জের আদি নাম হচ্ছে বিক্রমপুর। ওকে, সো যেহেতু স্যার জগদীশ চন্দ্র বসু তিনি হচ্ছে ইউরোপে ছিলেন না, যার কারণে তাকে আর স্বীকৃতি দেয়নি, দিছে কাকে? জি মার্কনিকে। আবার আরেকটা জিনিস মনে রাখবেন, স্যার জগদীশ চন্দ্র বসু কিন্তু আরেকটু কারণে ফেমাস। সেটা কি? সেটা ফেমাস কারণ হলো তিনি আছে গাছের জীবন আছে এটা প্রমাণ করছেন। ক্রেস্কোগ্রাফ নামক যন্ত্র, ক্রেস্কোগ্রাফ, এই যে যন্ত্রটা, এটা কিন্তু উদ্ভিদের বৃদ্ধি আমাদের সম্পর্কে ধারণা দেয়, বা উদ্ভিদের বৃদ্ধি গতিবিধি সম্পর্কে ধারণা দেয়। এই ক্রেস্কোগ্রাফও কিন্তু আবিষ্কার করছেন স্যার জগদীশ চন্দ্র বসু। ওকে, সো যাক আমরা পরে চলে যাই, দেখি এরপরে কি আছে। এক্স রে আবিষ্কার করছেন উইলিয়াম রনজেন, এবং এক্স রে আবিষ্কার করছিলেন তিনি 1895 সালে। আর তিনি সর্বপ্রথম একজন ব্যক্তি, উইলিয়াম রনজেন হচ্ছে প্রথম ব্যক্তি, যে ব্যক্তিটা হচ্ছে নোবেল পুরস্কার পাইছিল। প্রথম নোবেল পুরস্কার পাইছিল উইলিয়াম রনজেন 1901 সালে। সুন্দর করে মনে রাখবেন, উইলিয়াম রনজেন 1901 সালে নোবেল পুরস্কার পাইছিলেন। আর আছে লিওয়েন হুক, তিনিও কিন্তু নোবেল পুরস্কার পাইছিলেন। কোষ আবিষ্কার করেন আছে রবার্ট হুক।
আমরা জীবদের গঠনগত কার্যিক একক বলা হয়েছে কোষকে, এই কোষও কিন্তু আবিষ্কার করছেন রবার্ট হুক। বৈদ্যুতিক বাল্ব আলভা এডিসন, থমাস আলভা এডিসন এই ব্যক্তিটা হচ্ছে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা। সুন্দর করে মনে রাখবেন, এমন একটা কনসেপ্ট আছে বলা হয়ে থাকে থমাস আলভা এডিসন এই বাল্ব আবিষ্কার করতে যেয়ে তিনি 1,000 বার কিন্তু ব্যর্থ হয়েছিলেন। 1,000 বার ব্যর্থ হওয়ার পরে তারপর তিনি কিন্তু বাল্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। আর আজকে আমরা যখন তার সূত্র পড়তে যাই 1 মিনিটে পড়ে শেষ করে ফেলি। তো একটা সূত্র বা একটা জিনিস আবিষ্কার করতে যে কতটা সময় গেছে বা কতটা সময় লাগে, যারা আবিষ্কার করে তারাই শুধুমাত্র জানে। যদি আবিষ্কার করতে না পারতো তাহলে হয়তো তার জীবনটাই আসলে বৃথা হয়ে যাইতো। এরপরে দেখো যে থার্মোমিটার, এটা আবিষ্কার করছেন হচ্ছে কে? গ্যালিলিও। সুন্দর করে মনে রাখতে হবে যে গ্যালিলিও আবিষ্কার করছে। এরপরে আমরা এখন আসলে কিছু প্রশ্ন সমাধান করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমন কিছু প্রশ্ন আমরা এখন একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল, প্রথম যেটা আছে, ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? তো এখানে সাল দেওয়া আছে 1948, তারপর দেওয়া আছে 1970, 1967, 1973। তো এখানে একটু জিনিস আমি বলে রাখি যে সর্বপ্রথম যে ইসরায়েল যে রাষ্ট্র, এটা কিন্তু শুরু হয়েছিল 1948 সালে। সো সঠিক উত্তরটা বলবেন কি? সেটা বলবেন ক, 1948 সালে। 1973 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ভার্সাইতে মোট হচ্ছে 4টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? এই যে 3টা চুক্তি দেওয়া আছে, ন্যাটোতে কিন্তু বলা হয় না, ন্যাটো একটা সামরিক জোট। সিটিবিটি, এই যে সিটিবিটি, এই চুক্তিতে হচ্ছে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছিল। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে কে? সঠিক উত্তর আসবে হচ্ছে খ, সিটিবিটি। সুন্দর করে মনে রাখবেন। এরপরে যাই, জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন? একটু উদাহরণগুলো একটু দেখি কি কি আছে। লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, ইবনে সিনা। তো এডওয়ার্ড জেনার তিনি তো গুটি বসন্তের টিকা আবিষ্কার করছেন, আমরা সবাই জানি যে গুটি বসন্ত এই টিকাটা আবিষ্কার করছেন কে? এডওয়ার্ড জেনার। আর আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত? কারণ তিনি হচ্ছে আমাদের যে অ্যান্টিবায়োটিক বলে, অ্যান্টিবায়োটিক, এটার আবিষ্কর্তা বলা হয় আলেকজান্ডার ফ্লেমিংকে। ইবনে সিনা তিনিও আমাদের চিকিৎসা খাতের সাথে যুক্ত, তবে তিনি এগুলো ওইভাবে কিছু আবিষ্কার করছে এমন না। তো উত্তর হবে কে? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করছেন লুই পাস্তুর। জলাতঙ্ক টিকা আবিষ্কার করছেন কে? লুই পাস্তুর। এরপর কোন সংক্রমক ব্যাধিতে পৃথিবী হতে নির্মূল হয়েছে? পৃথিবী হতে মানুষের যে সংক্রমক ব্যাধিগুলো আছে এর মধ্যে একটাই নির্মূল হয়েছে, সেটা হচ্ছে গুটি বসন্ত। সো তাহলে সঠিক উত্তর হবে কি? সি, গুটি বসন্ত। সুন্দর করে মনে রাখবেন। এরপরে 6 নম্বর প্রশ্নের একটু দেখেন সবাই, নিচের কোন জোড়াটি সঠিক নয়? ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। রোদ মাপার যন্ত্রের নাম হচ্ছে ভোল্ট মিটার। আর হচ্ছে কম্পাঙ্ক মাপার যন্ত্রের নাম হচ্ছে সনোমিটার। বিকিরণ মাপার যন্ত্রের নাম হচ্ছে রেডোমিটার। সো মোটামুটি আমরা বুঝতে পারছি অনেকগুলা। তো ভোল্ট মিটার, এই ভোল্ট মিটার মূলত ব্যবহার করা হয়েছে তড়িৎ বিভব নির্ণয় করতে। তড়িৎ বিভব নির্ণয় করতে ভোল্ট মিটার ব্যবহার করা হয়। আর রোধ নির্ণয় করতে মূলত ব্যবহার করা হয় রোধ মিটার বা ওহম মিটার। ওহম মিটার ব্যবহার করা হয় মূলত রোধ পরিমাপ করতে। তো যেহেতু এটা আছে ভুল আছে, এটা কি ভুল আছে না? তাহলে সঠিক উত্তরটা আসবে কোনটা? বি, নেগেটিভ কিন্তু সবসময় পজিটিভ হয়, তো মনে রেখেন। রোধ মাপার যন্ত্র হচ্ছে ভোল্ট মিটার। ওকে, সো পরে চলে যায়। এরপর আছে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বা রণক্ষেত্র, এই দুইটা একটু মনে রাখেন। ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে। কেন বলা হয়? আমি কিন্তু বারবারই বলছি, আবার একটু বলি। সেটা হচ্ছে একদিকে আছে জার্মানি, আরেকদিকে হচ্ছে ফ্রান্স। এই দুইটার মাঝখানে হচ্ছে সবসময় বেলজিয়াম ওয়েট করে। বেলজিয়াম যেহেতু থাকে, তো বেলজিয়াম থাকার ফলে যখনই যুদ্ধ বাঁধে জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে যুদ্ধ করার যে ফিল্ড, আগে যুদ্ধ হইতো একটা ফিল্ডে, এখন তো বিমানে গুলিগাল্লা হয়, বাট আগে কিন্তু একটা যুদ্ধটা একটা মাঠের ভিতরে। তো দুই দেশ যখন হচ্ছে যুদ্ধে জড়ায় তখন মাঝখানে পড়ে যায় কে? বাফার দেশ হিসেবে। বাফার দেশ কোনটা পড়ে যায়? বাফার হিসেবে মাঝখানে পড়ে যাচ্ছে বেলজিয়াম। এই জন্য বেলজিয়ামকে বলা হয় ককপিট বা রণক্ষেত্র। সুন্দর করে মনে রাখবেন। আর ফিনল্যান্ডটা কি ভাইয়া? ফিনল্যান্ড কিন্তু রিসেন্টলি ন্যাটোতে যুক্ত হয়েছে, এটা মনে রাখবেন। ন্যাটোতে সর্বশেষ সদস্য হয়েছে ফিনল্যান্ড, যেটা হচ্ছে 31তম দেশ হিসেবে ফিনল্যান্ড যুক্ত হয়েছে। এবং এটাকে বলা হয় হাজার হ্রদের দেশ। আর ফ্রান্স আমরা তো জানি এটাতে প্যারিস রয়েছে,
প্যারিসে সেই আইফেল টাওয়ার আমরা সবাই জানি, প্যারিস আইফেল টাওয়ার অবস্থিত। আর জার্মানি সম্পর্কে বললে তিনি আছে ওই যে হিটলারের দেশ, চ্যান্সেলর ইত্যাদিতে। সো সঠিক উত্তরটা আসবে কোনটা? ক। সো এটা মনে রাখবেন যে ইউরোপের রণক্ষেত্র বা ককপিট বলা হয় বেলজিয়ামকে। সো এর পরবর্তী যে স্লাইড আছে সেটা একটু দেখি যে নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? নাসা আসলে কি? নাসা, NASA, নাসা। এই নাসাটা হচ্ছে আপনার আমেরিকার গবেষণা সংস্থাকে বলা হয় নাসা। নাসা বলা হয় আমেরিকার গবেষণা সংস্থাকে। তাই সঠিক উত্তরটা আসবে ঘ, যুক্তরাষ্ট্র। আমেরিকা মানে ইউএসএ এর সংযুক্ত আরব যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এর যে গবেষণা সংস্থা আছে, মহাকাশ গবেষণা সংস্থা, তার নামই হচ্ছে নাসা। নাসা মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা গবেষণা সংস্থা। এরপরে যেটা আছে, বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি? এখন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে কারা? বেসিক্যালি করে আছে উন্নত দেশগুলা, যাদের মনে করেন যে সব মিলায় দেখবেন যে উন্নত যে দেশগুলো আছে, যাদের আসলে বেশি বেশি পরিমাণে শিল্প কারখানা আছে, তারাই হচ্ছে তো মূলত কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে থাকে। তো উন্নত দেশগুলা যদি লিস্ট করি, প্রথমেই আসে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। চীন, রাশিয়া এই দেশগুলো তো বেশি আসে প্রথমে। তারপরে ধরেন যে ফ্রান্স। তো সব মিলে এখানে যে দেশগুলো আছে এগুলোর মধ্যে আবার প্রযুক্তির উন্নতির দিক থেকে সব থেকে বেশি কিন্তু আগায় এসে যুক্তরাষ্ট্র 1 নম্বরে, 2 নম্বরে আছে রাশিয়া, 3 নম্বরে ধরেন যে চীন আছে। তার মানে প্রযুক্তির কোনটা ভালো? যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ভালো, তারপর রাশিয়ার প্রযুক্তি ভালো, তারপর আছে চীনের প্রযুক্তি ভালো। ভালো কথা ভাইয়া। তাহলে বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ, কার্বন ডাইঅক্সাইড বেশি হয় কাদের? চীনের। কেন হয়? জাপানের প্রযুক্তি ভালো, ওরা এত বেশি পরিবেশ দূষণ করে না। ব্রিটেনেরও প্রযুক্তি ভালো, ওরাও এত বেশি পরিবেশ দূষণ করে না। আমেরিকার প্রযুক্তি চীনের থেকেও ভালো। সো বিস্ফোরণ সব থেকে বেশি কে করে? পরে হচ্ছে চীন। সুন্দর করে মনে রাখবেন। এরপরে আমরা প্রশ্নটা চলে যাই, সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ? ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ? এটা একটু মনে রাখতে হবে। স্পেন, আর্জেন্টিনা, পর্তুগাল এবং ইংল্যান্ড। ফকল্যান্ড একটা দ্বীপপুঞ্জ, যেটা নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব কিন্তু বিরাজমান। এটা আসলে উপনিবেশ যদি বলা হয় তো সেটা এক সময় ছিল হচ্ছে ইংল্যান্ডের উপনিবেশ, তবে বর্তমানে এটা আবার কিন্তু দখল করে ফেলছে আর্জেন্টিনা, যার কারণে আসলে এখন খুব সমস্যা বেঁধে গেছে এবং দুই দেশের মধ্যে কিন্তু মাঝে মাঝেই যুদ্ধ বাঁধে। তো আসলে এটা উপনিবেশ হিসেবে আসে কার? ইংল্যান্ডের। তাই সঠিক উত্তরটা দিবেন হচ্ছে ইংল্যান্ড। তো ফকল্যান্ড হচ্ছে বেসিক্যালি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে বিরাজমান একটা এলাকা। সো আমাদের মোটামুটি লেকচার 14 কিন্তু মোটামুটি আমাদের কিন্তু শেষ, এবং এইভাবে পড়ে আমরা কিন্তু সুন্দর করে আজকে আমাদের যে টপিকটা ছিল, যে আমাদের যে যুদ্ধ বিগ্রহ বা যে বিষয়গুলো ছিল আমাদের বিভিন্ন দেশের সীমানা, সেই সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা সুন্দর করে অ্যানালাইসিস করে করে কিন্তু আলোচনা করছি। সো ইনশাল্লাহ আপনারা আমাদের এই ক্লাসটা করলে সুন্দর করে সবগুলোর উত্তর করতে পারবেন, এবং নার্সিং অ্যাডমিশন টেস্টে আই হোপ 3 থেকে 4 মার্ক কিন্তু কমন পাবেন। কমন থাকবে ইনশাল্লাহ, কমন থাকবে, ঠিক আছে? সো কমন থাকবে। সো ইনশাল্লাহ কমন থাকবে। সো ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে এটা করে ফেলবেন, এবং করে ফেললে ইনশাল্লাহ সবকিছু পারবেন। লাস্টে আমরা প্র্যাকটিস MCQ রাখছি যে কিভাবে করতে হয়। সো ইনশাল্লাহ সবকিছু পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সুন্দর করে ক্লাসটা করার জন্য। মেডিবির পক্ষ থেকে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।